এদিকে আজ 21শে ফেব্রুয়ারি গভীর রাত থেকেই লক্ষ লক্ষ কর্মী রাজপথে। শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবের মুখে। ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টা তাদের প্রথম টার্গেট। ভয়াবহ তাণ্ডব করছে। কি করবেন এখন ডক্টর ইউনূস সমন্বয়ক উপদেষ্টারা? তারাও রাস্তা খুঁজতেছে। অসহযোগের এই প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়েছে। শাহবাগে সংঘর্ষ ছড়িয়ে পড়ে প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল সহ নগরীর বিভিন্ন এলাকায়। লাঠি, ইটপাটকেল, দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা হামলা করে। মোহাম্মদপুরে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 জন নিহত। এই খেলাটা আরেকটু আগে শুরু করলে যৌথ বাহিনী, তাহলে দেশের জনগণ আরো বেশি যৌথ বাহিনীর উপরে তাদের ভালোবাসা প্রয়োগ করতেন এবং যৌথ বাহিনীর উপরে কনফিডেন্স, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যেত। আপনারা কোন আইনের বলে বা কোন হ্যাডামের জোরে আপনি বলেন যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি আপনার 21শে প্রথম প্রহরে আপনার শ্রদ্ধা জানাতে যেতে পারবে না শহীদ মিনারে? আমরা আসলে কোন দেশে বসবাস করতেছি? স্বয়ং শেখ হাসিনা নিজে বলেছে আপনাদের সন্তানদেরকে আপনারা ঘরে নিয়ে যান, এখানে তৃতীয় পক্ষ এসে গোলাগুলি করতেছে। তারা এই সিদ্ধান্তে এসেছেন যে আওয়ামী লীগ মোটামুটি শেষ হয়ে গেছে এবং এই দলের ঘুরে দাঁড়াবার সম্ভাবনা অন্তত বেশ কিছু বছরের জন্য। আবার অনেকে বলেছেন যে তাদের নাকি সম্ভাবনা একদমই নেই। এর কারণ হিসেবে বেশ কিছু তাদের যে বিচার করা হবে সে কথা কিন্তু সে একবারও বলে নাই। অথচ রাত 12টার পর থেকে বিক্ষোভে অংশ নেয়। সকালের প্রথম প্রহর থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভাব স্পষ্ট হতে থাকে। রাস্তাঘাটে বিক্ষোভকারীদের অবস্থান, টায়ার জ্বালানো, সড়ক অবরোধ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। জুলুমবাজি বন্ধ, জঙ্গিবাজি বন্ধ, মানুষের শান্তি নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামীকাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ প্রস্তুতি নিলেও কিছু এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের দাবি বর্তমান সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তার ক্ষমতা নিশ্চিত করতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের যেই রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারই আলোকে কিছু চাঞ্চল্যকর তথ্য থাকছে আজকের এই নিউজটিতে, যার কিছু অংশবিশেষ ভিডিওর প্রথমেই শিরোনামে দেখেছেন। এইসব দেখেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারছেন যে আজকের নিউজটা ঠিক কী নিয়ে হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন যেই নিউজগুলো বর্তমানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বের মধ্যে, এবং এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলো আপনারা দেখে যাবেন যে সাধারণ মানুষরা কি আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, নেতাকর্মীরা কি বলতেছে। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। এইখানেই কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন। এই যে আসুন দেখে আসি। বাট কিছু জিনিস আপনাদের সামনে আনতে চাই। আওয়ামী লীগ মাঠে নামবে এবং তাদেরকে মাঠে নামানো হবে। কেন জানেন? এই মুহূর্তে যে বিভাজন তৈরি হয়েছে, সেই বিভাজনে ক্ষমতায় টিকে থাকতে হলে, আগামী নির্বাচনে পাশ করতে হলে অনেক দল আছে বিএনপি ছাড়া যাদের আসলে পেশি শক্তি নাই। একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একজন চেয়ারম্যান প্রার্থী হইতে গেলে প্রত্যেকটা নির্বাচনী যে কেন্দ্র আছে সেখানে এজেন্ট দিতে হয়, ভোটটা ঠিকমতো করাইয়া ফলাফলটারে নিয়ে আসতে হয়। এখন এরকম সক্ষমতা কয়জনের আছে? বিএনপি ছাড়া এই মুহূর্তে নাই। এখন ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে। গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ এক বক্তব্য দিয়ে আজকে আবার বদলাই ফেলছে যে তারা হুরাতে দিছিলাম, পুরোটা বলি নাই। কালকে বললো যারা আওয়ামী লীগের অন্যায় করে নাই, অপরাধ করে নাই, তারা নির্বাচনে আসতে পারবে। আজকে সে বলতেছে আমি আসলে পুরোটা খুইলা বলতে পারি নাই, মেইন কথা হচ্ছে আমি আওয়ামী লীগের নির্বাচনে চাই না, আওয়ামী লীগের নামও নিশ্চিহ্ন করে দিতে হবে। আচ্ছা, যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে মাঠ পর্যায়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদের কিন্তু ডাক পড়বে। লোকালি আওয়ামী লীগের সময় শুধুমাত্র নির্বাচন আসলে বিএনপি এবং জামাতের নেতাদের দাম বাড়তো, কর্মীদের দাম বাড়তো। আমি আমার লোকাল এরিয়াতে দেখছি যে আওয়ামী লীগের নেতার পাশে জামাতের নেতা বসে আছে। আওয়ামী লীগের নেতার সাথে বিএনপি নেতাকর্মীদের সখ্যতা ছিল। কেন? নির্বাচনকে কেন্দ্র করে, হোক সেটা মার্কার প্রার্থী অথবা বিদ্রোহী প্রার্থী। এখন জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় সরকার নির্বাচন বলেন, ছাত্ররা শতভাগ চাইছে তারা ক্ষমতায় যাবে। আসিফ যেমন এখন মন্ত্রী পর্যায়ে ঘুরতেছে, তার চিন্তা আমি আগামী তো মন্ত্রী হব। নাহিদ চিন্তা করতেছে মন্ত্রী হব। বিএনপি দেখতেছে আমরাও মন্ত্রী হব। জামাত বলতেছে এইবারই চান্স। হেফাজত, চরমনায় সবাই চান্স খুঁজতেছে। এখন এই চান্সের মধ্যে বাংলাদেশে সর্ববৃহৎ একটা শক্তি আওয়ামী লীগ। এই শক্তিটা এখন মাটির নিচে হান্দায় আছে, বাট তাদেরকে ডাকলে কিন্তু তারা বের হয়ে আসবে। কারণ লোকালি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে আছে। আবার বিএনপিও সবার সাথে গণহারে মিশামিশি করতেছে না।
লোকালি সম্পর্ক ভালো আমাদের প্রত্যেক এলাকাতে, কিন্তু নির্বাচন ইস্যুতে এখন একদল আরেক দলকে ঘায়েল করার জন্য রাজনৈতিক মাঠে, অনলাইন মাঠে, রাজপথের মাঠে আপনি দেখবেন যে দরকার পড়বে। আবার এটা বিএনপি ডাক দিক, জামাতের তারা ডাক দিক, বৈষম্য বিরোধীরা ডাক দিক, যারাই ডাক দিক, ইতিমধ্যে কি অভিযোগ আছে না যে বৈষম্য বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে কমিটিগুলো করছে, এখানে ছাত্রলীগের অনুপ্রবেশ ঘটছে, জামাতের মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে, বিএনপির মধ্যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে, বাকি আছে কোথাও? বাকি নাই। নির্বাচনের সময় দরকার কি? ক্ষমতা। কে মার্কা পাইলো কে না পাইলো জরুরি না, এলাকাবাসীর ডাক দিয়ে একটা টিম বানাই ফেলে। আর এখন যেই যুদ্ধ একটা ভাব তৈরি হচ্ছে, বিশেষ করে সরকারি দল আমরা যাদেরকে দেখছি বৈষম্য বিরোধী বা নতুন যে দলটা আসতেছে জাতীয় নাগরিক কমিটি, এই দলটার বিপরীতে যে দলগুলো দাঁড়াচ্ছে, মাঠে কিন্তু শক্তি লাগবে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী দিয়া একযোগে জাতীয় নির্বাচন করে আনবে একটা লোকাল এরিয়াতে, এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকার জীবনও পারবে না, সম্ভব না। আপনি এখন আওয়ামী লীগের গণহারে জেলে পুরাচ্ছেন, মাঠে কিন্তু বিএনপি জামাত খুল্লা আছে। আর এখন যে মপ টপ করতেছে যাদেরকে দেখতেছেন তারা কি আওয়ামী লীগ? নো। তো তাদের সামনে তো সেনাবাহিনী অসহায় আমরা দেখছি, 32-এ দেখি নাই? তো নির্বাচনের সময় সবাই তো চাবে ভাই, আর আমাদের পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে ভাই, নিজের জীবন বাঁচানো ফরজ। এই অস্থিতিশীল পরিবেশ আওয়ামী লীগকে মাঠে নামার জন্য চান্স দিবে, দাম বাড়বে, ডাক পড়বে। আপনি দেখেন নির্বাচনটার সময় আপনার লোকাল এরিয়াতে আসলে কি ঘটবে আমি জানি না, কারণ ক্ষমতা বড় অদ্ভুত জিনিস। শেখ হাসিনা ক্ষমতার জন্য অনেক কিছু করছেন, এখনো ক্ষমতায় যাওয়ার জন্য আমরা অনেক কিছু দেখা শুরু হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে কিনা সেই প্রশ্ন আসছে সামনে। গতকাল দিবাগত রাতে এরকম একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি অন্তত বিশ্বাস করি এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। তার মানে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার এখন বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নতি করতে চাইছে কিনা সেই প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে। আমার এর আগে আর চোখে পড়েনি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, কিন্তু একটা তথ্য আপনাদেরকে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, যখন যুবদলের একজন কর্মী যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং আটক অবস্থায় নির্যাতনের মুখে হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গিয়েছিলেন, তখন এই তথ্য আপনাদের জানিয়েছিলাম। ডয়চে ভেলে বাংলা একটা চমৎকার রিপোর্ট আমাদেরকে জানিয়েছিল, যেটা আসলে আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স দিয়ে, সেটা হচ্ছে 17 জন মানুষ হেফাজতে মৃত্যুবরণ করেছেন, কাস্টোডিয়াল ডেথ। কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমি মনে করতে পারি না গত 6 মাস বয়সী বা এই যে সরকারটা গেল 7 মাস হতে যাচ্ছে, যেটার সামনে 6.5 মাস হয়ে গেছে, সেই সরকারটার সময় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। একটা জিনিস একটু শুরুতে বলে রাখা ভালো, আমি আগেও একদিন বলেছিলাম হেফাজতে যে মৃত্যু সেটা আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে একই না। কেউ আমরা এটাকে একই করে ফেলার চেষ্টা করি, কেউ বলে দুটো ভিন্নতা হচ্ছে এই জায়গায়, যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় সেটা পরিকল্পিতভাবে কাউকে নেওয়া হয় এবং তাকে হত্যা করা হয়। আর কাস্টোডিয়াল ডেথ বা হেফাজতে মৃত্যু সেটা একজন মানুষকে গ্রেফতার করা হয়, তাকে নির্যাতন করা হয়, এবং অনেক সময় যেটা হয় এই নির্যাতনের মাত্রাটা লিমিটের মধ্যে থাকে না, মানে যতটুকু হলে মানুষ মারা যাবে না। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এবং সেইগুলোর কিছু অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে, এইসব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে? দর্শক শ্রোতা, আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে, তাদেরকে সাধারণ মানুষরা বিপক্ষ কথা বলে। বাংলাদেশটা আসলে ঠিক এমনই, ভালো মানুষের কদর কেউ দিতে জানে না। গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি আবারও বলতেছি, এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি। দর্শক শ্রোতা, এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।